রেকর্ড অন। রেকর্ডেড অন করা। দেখো, ক্লাস গতকালকে তোমাদের সব ক্লাস সিরিয়াল করে দেওয়া হয়েছে গাইস। টোটাল কয়টা প্যাসেজ পড়তে হবে? আমি তো পুরা বই পড়ালাম, কিন্তু এমনি সাজেশন দিব তোমাদের 15টা। পুরা বই আমি তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু সাজেশনে থাকবে মাত্র 15টা। ঠিক আছে, সব প্যাসেজ লাগে না। এখন আমি আবারও বলি, এই ইউনিট 12-এর যে লেসন 1-এর প্যাসেজটা, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটার থেকে 100% প্রশ্ন পাবো, আমি কিন্তু বলে রাখলাম। ঠিক আছে, এখান থেকে এই যে যেটা ইউনিট 12-এর লেসন 1, এইখান থেকে 100% তোমরা প্রশ্ন পাবা, একেবারে গ্যারান্টেড। ঠিক আছে, এখান থেকে 100% প্রশ্ন পাবা। সো এইটা কোনোভাবেও যেন তোমরা মানে মিস করো না। এই প্যাসেজটা থেকে মাস্ট তোমরা প্রশ্ন পাবা। ঠিক আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, কারণ এটা বুড়িগঙ্গা নদী নিয়ে, কি নিয়ে? এটা রিভার বুড়িগঙ্গা নিয়ে। ঠিক আছে, সো এটা আমি গতদিন পড়িয়েছি, রেকর্ডেড ক্লাসও দেয়া আছে। কেউ যদি মিস করে থাকো কাইন্ডলি একটু দেখে নিবা। ওকে ভাইয়া পুরা। আর তোমাদের বইয়ে প্যাসেজ আছে টোটাল 40+, কিন্তু 40টা সব লাগবে না। আমি তোমাদের 10টা, সর্বোচ্চ গেলে 15টা প্যাসেজ দিয়ে পড়াইছি আমি সবই, কিন্তু সাজেশন থাকবে মাত্র 15টা। ওই 15টা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে সবাই। আমার কথা কি ক্লিয়ার? আমি শুরু করবো তাহলে ভাইয়া পুরা। ভাইয়া দাগাই দিবেন কবে? জি ভাইয়া, শুরু ভাইয়া করেন ভাইয়া এই পরি পায়ার। শীঘ্রই দিব। দাগাই দিব বলতে, বইতে আমাদের হয়তো আর একটা দুইটা প্যাসেজ আছে, এটা হলেই আমরা দাগাই দিব। পুরা বইটা শেষ হোক আজকে, বা আজকে শেষ না হলে হয়তো নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, ফার্স্ট পেপার শেষ হলে আমি দাগাই দিব। আচ্ছা, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস? ঠিক আছে, এনভায়রনমেন্টাল জাস্টিস কি, বা জাস্টিস কি, আগে তোমাকে এটা বুঝতে হবে। জাস্টিস মানে ন্যায় বিচার, তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস কি? পরিবেশগত ন্যায় বিচার, পরিবেশকে বাঁচায় রেখে তুমি যা করবা। এখন দুনিয়াতে বাঁচতে হলে বিল্ডিং লাগবে, এসি লাগবে, ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, নদীর মাছ লাগবে, পানি লাগবে, সবই লাগবে, কিন্তু কিভাবে নিলে, পরিবেশকে কিভাবে ব্যবহার করলে পরিবেশের সাথে ন্যায় বিচারটাও করা হবে, আবার আমাদের মানুষের উদ্দেশ্যও সফল হবে। ঠিক আছে, এখন মনে করো বালু লাগবে। এখন বালু কাটতে 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 নদীর চর জেলা বাইঙ্গে পানির মধ্যে নেমে যাচ্ছে, ওদের বালু কাটা থামে না, তাহলে তো হবে না। ঠিক আছে, সো হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস? এখন বিল্ডিং বানাবো, ঘর বানাবো, ঘরের জন্য কাঠ লাগবে। এখন কাঠ কাটতে যে আমি পুরা বন ইউজার করে ফেলছি, তো এটা তো এনভায়রনমেন্টাল জাস্টিস হলো না। রাস্তা যাবে, এখন রাস্তার জন্য আমি পুরা বন বাদল গাছ টাছ কেটে ফেটে সব একাকার করে ফেলছি, এটা তো জাস্টিস হলো না পরিবেশের সাথে। পৃথিবীর সবকিছুর জন্য জাস্টিস দরকার, এনভায়রনমেন্টের জন্য জাস্টিস দরকার। তো হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস? এখন এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এটা একটা নাউন, কিন্তু এর সাথে যখন এ এল যুক্ত হয়, নাউনের সাথে এল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ন্যাশন থেকে ন্যাশনাল, হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল, ট্রেডিশন থেকে ট্রেডিশনাল, কালচার থেকে কালচারাল, এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্টাল, সর্বশেষ শব্দের শেষে এল যুক্ত করলে সেটা অ্যাজেক্টিভ হয়ে যায়। তো হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস? পরিবেশগত ন্যায় বিচার কি? তো আমরা একটু বলবো, রিড দিস এক্সার্ট টেকেন ফ্রম দ্য বুক শেয়ারিং দ্য আর্থ, an environmental justice reader, edited by Elizabeth Ammons and Madhumita Roy, and answered the question that follow. So, when an explosion in the Union Carbide chemical plant in Bhopal, India. আচ্ছা, তোমরা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখেছো কিনা, দ্য রেলওয়ে ম্যান? দা রেলওয়ে ম্যান এটা কি নিয়ে জানো? এই ভোপালের যে কার্বাইড কেমিক্যাল প্লান্টে যে দুর্ঘটনা ঘটে এবং এক্সপ্লোশন হয়, সেটা নিয়ে। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, বেশি দূরে না। সেখানে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, চেরনোবিল দুর্ঘটনার মতো অত বিশাল না, কিন্তু ঘটেছিল। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতেছো এবং বুঝতেছো ভাইয়া পুরা? ক্লিয়ার? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া, ওকে। পুরা। জি ভাইয়া ক্লিয়ার। একজন মানুষের কারণে, একজন মানুষের কারণে হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে গেছিল এই ভূপালের এই ঘটনাতে। ঠিক আছে, দা রেলওয়ে ম্যান, তোমরা সার্ভারে অনেক জায়গায় পেয়ে যাবে, ইউটিউবে সব জায়গায় দেখে নিতে পারো। তো এই যে যে ঘটনাটা, তারপরে এটা ভয়ানক ঘটনা ছিল এবং কিল্ড থাউজেন্ডস অফ পিপুল, হাজার হাজার মানুষ মারা গেছিল অন দ্য নাইট অফ December 2, 1984, 1984 সালের ডিসেম্বরের 2 তারিখে ভোপাল, ইন্ডিয়ার ভোপালে এই ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্ট, যেখানে সার বা কেমিক্যাল উৎপাদন হতো, ওইখানে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে।
সেই দুর্ঘটনার কারণে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। তো এইট ওয়াজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ এ টেরিবল বাট সিঙ্গুলার ডিজাস্টার, একটা টেরিবল মানে মারাত্মক, রিগার্ড মানে বিবেচনা করা। তো এই ঘটনাটাকে দেখা হয় একটা মারাত্মক বাট সিঙ্গুলার, একমাত্র বিপর্যয় হিসেবে। আমাদের আশপাশের দেশগুলো তো, এত বড় দেশে, ইন্ডিয়ার মতো দেশে, বিশাল দেশ, এই ঘটনাটা ঘটে সিঙ্গুলার, যেটা একমাত্র ঘটনা। এরপরেরটা ঘটবে কোথায় জানো? আমার মনে হয় যে বাংলাদেশে যেভাবে অদক্ষ লোকজন দ্বারা রূপপুরের পারমাণবিক কেন্দ্র পরিচালনা করা হচ্ছে, ওইখানেও যে দুর্ঘটনা ঘটবে না এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। ওকে, সো এটা একমাত্র ঘটনা ছিল। তো হোয়েন এ রিয়েক্টর এট দ্য চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইন দ্য ইউক্রেন। আচ্ছা, তোমরা চেরনোবিল এই শব্দটার নাম শুনেছো কে কে? চেরনোবিল দুর্ঘটনা, এটার নাম শুনেছো কে কে বলো তো? শুনেছো কেউ হ্যাঁ ভাইয়া, শুনেছি চেরনোবিল? ইউক্রেনে হয়েছিল এটা, হ্যাঁ। অনেকগুলা মানুষ। তো এটা হচ্ছে রাশিয়ার, মানে এখন যেটা রাশিয়া, সেই সময় অনেকগুলা দেশ মিলে একসাথে থাকতো, একসাথে ছিল যুক্তভাবে, তাদেরকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো। তো সেই সোভিয়েত ইউনিয়নের রাশিয়া যেরকম একটা দেশ, সার্বিয়া, বসনিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, তাজিকিস্তান, এইগুলো সব মিলে কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। তো সেই সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইউক্রেন ছিল। তো ইউক্রেনে ওই চেরনোবিল এলাকাতে একটা নিউক্লিয়ার রিয়েক্টর প্রবলেম হয়। প্রবলেম হওয়ার পরে ভয়ানক এক্সপ্লোশন হয়। তখন ইউরেনিয়াম, আর সেই ইউরেনিয়ামের রেডিয়েশন কয়েক শত কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়ায় পড়ে, কয়েক শত কিলোমিটার অঞ্চল জুড়ে। ঠিক আছে? এটা মানে মানে এত মানুষ মারা যায়, যেটা আজ পর্যন্ত তাদের নাম্বার বের করা যায় নাই, যে এই কেমিক্যাল দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে। সেই কথাটা বলছে যে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, হ্যাঁ, যে নিউক্লিয়ার রিয়েক্টরটা, যেটা ফরমার সোভিয়েত ইউনিয়ন ছিল আর কি, ইউক্রেন তখন তো ইউক্রেন দেশ হয় নাই, ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, রাশিয়া তখন দেশ না, সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। সো এই যে যে ইউক্রেনে যখন নিউক্লিয়ার রিয়েক্টর এক্সপ্লোডেড, ব্লাস্ট হয়, বিস্ফোরণ হয়, এক্সপ্লোড মানে কোনো কিছু বিস্ফোরিত হয়, এক্সপ্লোডেড হয়েছিল জাস্ট 2 ইয়ার্স লেটার, কিলিং অ্যান আনডিসক্লোজড নাম্বার অফ ওয়ার্কার্স। ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ টেরিবল বাট সিঙ্গুলার ডিজাস্টার। এখন এই যে সোভিয়েত ইউনিয়নের ঘটনাটা ঘটেছিল 2 বছর পরে, মানে এই যে যে ভোপালের ঘটনাটা 1984-তে, তো তার 2 বছর বোঝাইছে কিনা এখানে আমি একটু এটা জাস্টিফাই করতেছি। আর এটাকেও, এই যে ঘটনাটা চেরনোবিল, এইটা ঘটেছিল এত ব্যাপকভাবে, এত ব্যাপকভাবে, ইভেন যারা স্বেচ্ছাসেবকরা গিয়েছিল এইখানে উদ্ধার কাজ চালাইতে, সেই স্বেচ্ছাসেবকরাও অনেকে মারা গিয়েছিল। আর এটা 1986 সালের ঘটনা, ইন্ডিয়ার ভোপালে ঘটনা ঘটার 2 বছর পরে অসংখ্য স্বেচ্ছাসেবক মারা গিয়েছিল যারা এখানে কাজ করত। তো সো তাই টু হুইন দ্য ওয়ার, কিন্তু এটাকেও একমাত্র ডিজাস্টার হিসেবে ধরা হয়। সো তাই টু হোয়েন দ্য ওয়ার্ল্ড লার্ন অফ দ্য ইকোলজিক্যাল, তাই যখন এই পৃথিবীটা শিখেছিল ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান কস্ট অফ ডিকেটস অফ পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং ইন দ্য নাইজার ডেল্টা বাই রয়্যাল ডাচ শেল ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি। তো এরপরে রয়্যাল ডাচ শেল কোম্পানি, তারা পেট্রোলিয়াম, এই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পেট্রোলিয়াম, মানে খনিজ থেকে, নিচে থেকে উত্তোলন করে। তো উত্তোলন করার পরে ওইটার যে পেট্রোলিয়ামের যে ওয়েস্ট হয়, আবর্জনা, মোবিল টোবিল যেগুলা ব্যবহারের যোগ্য না, ওইগুলা ফেলতো। তো এটার একটা হিউম্যান কস্ট, মানুষের জীবন দিয়ে এর প্রতিদান দিতে হয়। এই যে যে চেরনোবিলে মানুষ মারা গেছে, ভূপালে হাজার হাজার মানুষ মারা গেছে, ফের দুর্ঘটনা ঘটলে মানুষ মারা যাবে, সো এইটা কিসের বিনিময়? এটা মানুষের অব্যবস্থাপনার কারণে, পরিবেশের উপর মানে এত পরিমাণ চাপ দেওয়ার কারণে মানুষের জীবন দিয়েই সেটার প্রতিদান দিতে হচ্ছে। তো ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি, তো এই যে 20th সেঞ্চুরি, 20 শতকের লাস্ট কোয়ার্টার, মানে শেষ 25 বছরের, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে 100 বছরের শেষ 25 বছর। ঠিক আছে? মানে 1975 থেকে 2000 সাল পর্যন্ত বুঝিয়েছে, এই 25 বছর, 1975 থেকে 2000 পর্যন্ত, এটাকে বলা হয় লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরিতে। তো দ্য অ্যাটেম্প টু প্রাইভেটাইজ ওয়াটার ইন বলিভিয়া বাই, দেখো, বেচটেল কর্পোরেশন ইন দ্য 1990s, তো 1990-এর দিকে
বলিভিয়াতে পানির যে প্রাইভেটাইজেশন, মানে নদী নালা এক একজন ব্যক্তির নামে দিয়ে দেয়, অমুক নদী অমুকের, তমুকটা তমুক, প্রাইভেটাইজেশন করা হয় ওয়াটারের। কারা করে এটা? এই বেকটেল বা বেচটেল কর্পোরেশন 1990-এর দিকে। তো দ্য ডেথ অফ ক্লোজ টু 2000 পিপল ইন নিউ অরলিয়ান্স ফলোয়িং হারিকেন ক্যাটরিনা ইন 2005। তারপরে নদীতে পানির মধ্যে বিভিন্ন পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে, ওয়াটার পাওয়ার প্লান্ট করা হয়, পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ কেন্দ্র, এইখানেও একটা দুর্ঘটনা ঘটে। এবং তারপরে হ্যারিকেনের নাম ছিল ক্যাটরিনা, মানে এক ধরনের ঘূর্ণিঝড়, সেটাতে 2005 সালেও 2000 মানুষ মারা যায়। or even the horrific aftermath of the atomic bombing of Hiroshima and Nagasaki। এবং সবচেয়ে এমনকি দ্য হরিফিক, সবচেয়ে ভয়ঙ্কর আফটার ম্যাথ হচ্ছে দ্য অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। আমেরিকা যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যাটম বম ফেলছিল, লিটল বয় আর ফ্যাটম্যান, বোমা দুটোর নাম ছিল। তো 6 দশক পরে এসেও, 6 ডিকেড মানে 6 দশক আগের ঘটনা। তো ইচ ওয়াজ রিগার্ডেড, এই প্রত্যেকটা ঘটনাকে ধরা হয় অ্যাজ এ টেরিবল, খুবই মারাত্মক, বাট সিঙ্গুলার ডিজাস্টার, কিন্তু একমাত্র ঘটনা হিসেবে। এর প্রত্যেকটা ঘটনাটাই সিঙ্গুলার, একমাত্র বিপর্যয় হিসেবে ধরা হয়, কিন্তু একটা একটা করে কতগুলা বিপর্যয় ঘটে গেছে। তো ইনফ্যাক্ট ডিকেড মানে দশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল এ ডিকেড মিন কি 10 বছর। সো ইনফ্যাক্ট দেখো, আর ডিজাস্টার মানে বিপর্যয়, দিস অ্যান্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার, তো এইগুলা এবং একই রকম আরো যত পরিবেশগত বিপর্যয় আছে, আর নিদার সিঙ্গুলার নর আইসোলেটেড, এগুলা একমাত্র ঘটনা না বা বিচ্ছিন্ন ঘটনা না। একটা কিছু ঘটলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনা মানে এমনি মানে হঠাৎ করে ঘটে গেছে এরকম চিন্তা করার কিছু নাই। এরা সিঙ্গুলার, একমাত্র বা আইসোলেটেড, বিচ্ছিন্ন ঘটনা না, রেদার বরং দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, বরং এগুলা পরিষ্কারভাবে ইন্টারকানেক্টেড, আন্তঃসংযোগীয়, একটার সাথে আরেকটার কানেকশন আছে। পরিবেশ কর্মীরা খুবই সিরিয়াস পরিবেশ নিয়ে। পরিবেশ কর্মী কারা? যারা পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশের নিরাপত্তা নিয়ে, প্রকৃতির নিরাপত্তা নিয়ে। তো তারা বলছে যে এগুলাকে আপনি কোনো একমাত্র ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা যে এমনি হঠাৎ করে ঘটে গেছে বা অসাবধানতা বসে বসে গেছে এরকম না, এগুলা সব ইন্টারকানেক্টেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। দে আর কজড বাই হিউম্যান বিংস, এগুলা ঘটছে কার দ্বারা? বাই হিউম্যান বিংস, মানুষের দ্বারা। কাদের দ্বারা ঘটেছে? মানুষের দ্বারা। অ্যান্ড এবং দে ডিসপ্রপোর্শনেটলি, এবং এইগুলা অসমানুপাতিক হারে নেগেটিভলি, মারাত্মক নেতিবাচকভাবে ইম্প্যাক্ট, প্রভাবিত করেছে পুয়ার পিপল, গরিব মানুষকে, অ্যান্ড উইমেন, এবং নারীদেরকে। সো এই যে যে ঘটনাটা, এটা দরিদ্র মানুষকে এবং উইমেন, নারীদেরকে প্রপোর্শনেটলি মানে আনুপাতিক হারে, আর ডিসপ্রপোর্শনেটলি মানে অনানুপাতিক হারে বা অসমানুপাতিক হারে, বিশেষ করে গরিব মানুষকে এবং দরিদ্রদেরকে নেগেটিভলি, নেতিবাচকভাবে প্রভাবিত করছে। অবশ্যই এগুলোর প্রভাব নেতিবাচক। তো দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাজ এ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ড। তো এভাবেই পরিবেশগত ন্যায় বিচারকে বা পরিবেশগত ন্যায় বিচার অ্যাজ এ মুভমেন্ট, এটাকে একটা আন্দোলন হিসেবে বোঝা যায় বা অনুধাবন করা যায়। তো পরিবেশগত জাস্টিস কি? এই ঘটনাগুলোর দিকে তাকালে এবং এই ঘটনাগুলো মানুষকে যে নেগেটিভ ভাবে, নেতিবাচক ভাবে প্রভাব ফেলেছে তার দিকে তাকালে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যে পরিবেশগত ন্যায় বিচার কি। সো হোয়াট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ, তো এই জিনিসটাকে বিবেচনা করা যায় অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার, একটা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে, ইজ আপন ক্লোজার এক্সামিনেশন। তো এই জিনিসগুলাকে, এই ঘটনাগুলাকে আমরা, এই যে যে পরিবেশের বিপর্যয়গুলো হচ্ছে অফেন রিগার্ডেড অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার, এগুলোকে মানুষ মাঝে মাঝে বলে যে এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, মানে প্রকৃতির কারণে ঘটছে বা ন্যাচারালি ঘটে গেছে, কিন্তু এটা ন্যাচারাল ডিজাস্টার না। তো বলতেছে এগুলোকে যখন ন্যাচারাল ডিজাস্টার বলা হয়, ইজ আপন ক্লোজার এক্সামিনেশন, এবং এগুলাকে যদি তুমি ক্লোজার, একদম কাছ থেকে এগুলা পরীক্ষা নিরীক্ষা করো, দ্য রেজাল্টস অফ সামটাইমস শর্ট সাইটেড অ্যান্ড আদার টাইমস রেকলেস ইভেন পারনিশাস কর্পোরেট, তো এগুলোকে যখন ক্লোজার এক্সামিনেশন মানে নিকট থেকে নিরীক্ষা করা হয়, তখন দেখা যায়
সামটাইমস শর্ট সাইটেড, মাঝে মাঝে শর্ট সাইটেড মানে একদম মানে অল্প দৃষ্টিতে দেখে বলে দেয়। আবার আদার টাইমস অন্যান্য কিছু ক্ষেত্রে দেখা যায় রেকলেস, বেপরোয়া আচরণ, ইভেন পারনিশাস কর্পোরেট, পারনিশাস ক্ষতিকারক, কর্পোরেট, কর্পোরেট কারা? এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, যারা বাংলাদেশে সিগারেট বানায়, ব্যানসন সহ, গোল্ডলিপ সহ সমস্ত সিগারেট, ব্যাট, এই যে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এদেরকে কর্পোরেট বলে। এই যে বসুন্ধরা, ভূমিদস্যু বলে মানুষ, কর্পোরেট। তারপরে হচ্ছে মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, সিটি গ্রুপ, যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, এরা কোনো পরিবেশের তোয়াক্কা টোয়াক্কা করে না। ঠিক আছে, এই পারনিশাস ক্ষতিকারক কর্পোরেট, গভর্নমেন্টাল অনেক সময় সরকারি, আর ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস, অথবা কখনো কখনো কোনো একজন ব্যক্তির যেসব পরিবেশগত চর্চা, দ্যাট টার্গেট, যেটা টার্গেট করে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এবং অসুবিধার সৃষ্টি করে ভালনারেবল গ্রুপস, দুর্বল গ্রুপগুলোকে। সো এদের কারণে দুর্বল মানুষদের, সমাজের দেশের দুর্বল মানুষ যারা, তারা অসুবিধার শিকার হয়, তারা ক্ষতির শিকার হয়। যার টাকা আছে, প্রভাবশালী লোক, সে ঠাস করে একটা ভাটা চালু করে দেয় গ্রামে, বা বিশেষ করে এই উপজেলা অঞ্চলে, জেলা অঞ্চলে যাদের মানে অনেক টাকা পয়সা আছে, প্রভাবশালী, একটা গ্রামে ভাটা ভাটা একটা স্টার্ট করে দিল। ভাটা দিলে ওই এলাকা দিয়ে যে ট্রাকগুলা যায় রাস্তা দিয়ে, ওই ট্রাক কাদা ফেলতে ফেলতে যায়, রাস্তাঘাট ডেবে যায়, কাদায় মানুষ পড়ে স্লিপ করে, গাড়ির চাকা স্লিপ করে দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, সো অ্যাজ এ কনসেপ্ট অ্যান্ড এ মুভমেন্ট, তো একটা কনসেপ্ট হিসেবে এবং একটা আন্দোলন হিসেবে নাও এটা গ্লোবাল ইন স্কোপ। তো এটা এখন স্কোপের দিক থেকে বললে, বা এটার স্কেলটা চিন্তা করলে, এটা এখন একটা গ্লোবাল আন্দোলন। এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, এটা এখন একটা গ্লোবাল কনসেপ্ট, একটা গ্লোবাল মুভমেন্ট, আন্তর্জাতিক পর্যায়ের একটা আন্দোলন এটা। এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, হোল্ডস দ্যাট, এরা ধারণ করে এনভায়রনমেন্টাল বার্ডেন্স, পরিবেশগত বোঝা, অ্যান্ড বেনিফিটস এবং উপকার, শুড বি শেয়ার্ড, যেগুলা মানুষ ভাগাভাগি করবে ইকুয়ালি বাই অল পিপুল, সমস্ত মানুষের মধ্যে সমানভাবে। সো এই যে পরিবেশগত জাস্টিস যদি হয়, তাহলে এই পরিবেশের বোঝা, পরিবেশ যদি আমাদের উপর কোনো ডিজাস্টার দেয়, প্রকৃতি, আবার যদি এটা কোনো উপকার দেয়, তাহলে এটা সবাই সমানভাবে শেয়ার করবে। মানে পরিবেশ যদি আমাদেরকে ভালো কিছু দেয়, তাহলে সেটা আমাদের সবার, পরিবেশ যদি আমাদেরকে খারাপ কিছু দেয়, সেটাও আমাদের সবার। তো ইট রিকগনাইজেস দ্যাট, তো এটা স্বীকার করে যে, মানে পরিবেশগত ন্যায় বিচার বা এনভায়রনমেন্টাল জাস্টিস, এই জিনিসটা রিকগনাইজ, স্বীকৃতি দেয় যে কারেন্টলি দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, বর্তমান সময়ে, কারেন্টলি একটা অ্যাডভার্ব মানে বর্তমান সময়ে, দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, নেতিবাচক প্রভাবগুলা, অফ ইকোলজিক্যাল ডিভাস্টেশন, বাস্তুতান্ত্রিক বিপর্যয়ের যে নেগেটিভ প্রভাবগুলা, বাস্তুতান্ত্রিক বিপর্যয়, বুঝো তোমরা, ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তুতান্ত্রিক ভারসাম্য আছে একটা। ধরো মাটি, মাটি থেকে ঘাস হয়, আবার সেই ঘাস খায় সমস্ত প্রাণী, সেই প্রাণীদেরকে গরু ছাগল, সেগুলা খায় মানুষ, মানুষ মরে যায়, মরে গিয়ে পচে যায়, পচে যে মাটি হয়, সেই মাটিতে আবার মানে গাছগাছালি সবকিছু জন্মায়। আচ্ছা, পানি, তাই না? মনে করো নদী নালা সমুদ্র সব জায়গায় পানি আছে, সেই পানি বাষ্প হয়, বাষ্প হয়ে আকাশে যে মেঘ হয়, মেঘ হয়ে সেই মেঘ জমে আবার কি বৃষ্টি হয়, সেই বৃষ্টি আবার নদী নালায় ফিরে আসে, তাই না? আবার ওই ছোট প্রাণী তার চেয়ে বড় প্রাণী তাকে খেয়ে ফেলে, তার চেয়ে বড়টা তারে খায়, তারে আরেকজন খায়, এগুলো হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স। এখন সুন্দরবনে হরিণ না থাকলে বাঘ বাঁচবে কি করে? হরিণ না থাকলে বাঘ বাঁচবে কি করে? আর জঙ্গলই যদি না থাকে, হরিণ থাকবে কিভাবে? হরিণ না থাকলে বাঘ থাকবে কিভাবে, তাই না? সো, তো এই যে যে বাস্তুতান্ত্রিক বিপর্যয় ঘটতেছে, এটার নেগেটিভ ইম্প্যাক্টটা বর্তমানে, পার্টিকুলারলি দ্য এনভায়রনমেন্টাল, বিশেষ করে পরিবেশগত যে ধ্বংসগুলা, হার্ম ক্ষতি করছে, অ্যান্ড হ্যাজার্ডস এবং বিপর্যস্ত করতেছে, ক্রিয়েটেড বাই ওভার কনজাম্পশন অফ রিসোর্সেস ইন দ্য গ্লোবাল নর্থ অ্যান্ড বাই দ্য এলিটস ওয়ার্ল্ড ওয়াইড। সুন্দর একটা কথা বলছে, বলছে কি, বিশ্বব্যাপী এই যে পরিবেশগত যত ক্ষতি, পরিবেশগত যত হ্যাজার্ডস, হ্যাজার্ডস মানে বিপর্যয়, দুর্যোগ,
হ্যাজার্ড মানে বিপর্যয় বা দুর্যোগ যেগুলো পৃথিবীব্যাপী হচ্ছে, তো এটা কেন হচ্ছে? এটা সৃষ্টি করতেছে কিসের দ্বারা? বাই ওভার কনজাম্পশন, অতিমাত্রায় ভোগ করার কারণে। কি অতিমাত্রায় ভোগ করা? এই কনজাম্পশন মানে ভোগ করা। তো ওভার কনজাম্পশন, অতিরিক্ত কনজাম করা হচ্ছে রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, ইন দ্য গ্লোবাল নর্থ, পৃথিবীর উত্তরাঞ্চলে, অ্যান্ড বাই এলিটস ওয়ার্ল্ড ওয়াইড, এবং বিশ্বব্যাপী এলিটদের দ্বারা। এলিট কারা? সমাজের বা দেশের সবচেয়ে অভিজাত। আচ্ছা, তোমরা মুকেশ আম্বানির নাম শুনেছ? দেখো, এটা একটা বোরিং প্যাসেজ, বাট শিখতে হবে। তোমরা মুকেশ আম্বানির নাম শুনেছো এখানে যারা আছো? জি হ্যাঁ ভাইয়া, ভাইয়া। শুনেছি। ভারতের সবচেয়ে রিচেস্ট ম্যান, সবচেয়ে বড় যে বিলিনিয়ার, এদেরকে এলিট বলা হয়। সবচেয়ে ধনী, যারা কোনো কিছু তোয়াক্কা করে না। ঠিক আছে? তার ছেলের বিয়েতে প্রধানমন্ত্রী যে উপস্থিত হয়, তাদের একটা চিড়িয়াখানা আছে বানতারা, যেখানে তারা বিভিন্ন পশু প্রাণী পালে। সেখানে সেটা উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসে। মানে তোমার একটা কোম্পানি বা তোমার একটা প্রজেক্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসে, মানে তুমি বুঝতে পারতেছো? নরেন্দ্র মোদী যায় তাদের ইয়া উদ্বোধন করতে। সো এরা এলিট। তো এরা এই যে যে প্রাকৃতিক সম্পদ, এরা এদের মতো উত্তোলন করে ইচ্ছা মতো। বিশ্বের সবচেয়ে বড় পেট্রোলিয়াম প্রসেসিং প্ল্যান্ট ইন্ডিয়াতে, বিশ্বের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এবং সেটা কার? মুকেশ আম্বানির। নাম কি? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেটা তাদের রিলায়েন্স গ্রুপের মধ্যে, রিলায়েন্স পেট্রোলিয়াম। ঠিক আছে? ইন্ডিয়াতে ডিজেল, পেট্রোল, অকটেন অত্যন্ত সস্তা এই মোদির কোম্পানির কারণে। ঠিক আছে? সো এই যে যে ওভার কনজাম্পশন করতেছে এরা, সো ফল ডিসপ্রপোর্শনেটলি অন দ্য ওয়ার্ল্ডস পুয়ার। তো এই যে যত এলিট এবং বিশ্বব্যাপী যত, এখন একজন আমি উদাহরণ দিলাম মুকেশ আম্বানি, এরকম অসংখ্য এলিটস আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তো এদের কারণে ফল ডিসপ্রপোর্শনেটলি অন দ্য ওয়ার্ল্ডস পুয়ার, বিশ্বের দরিদ্রদের উপরে এর প্রভাবটা মানে অসমানুপাতিক হারে গিয়ে পড়তেছে। দ্য ভ্যাস্ট মেজরিটি অফ হুম আর পিপুল অফ কলার, স্পেশালি উইমেন অ্যান্ড চিলড্রেন। সো বিশেষভাবে এইগুলার শিকার মেজরিটি যারা, তারা হচ্ছে বাচ্চা এবং শিশু। মেজরিটি যত মানুষ এটার শিকার, তারা হচ্ছে বাচ্চা এবং শিশু। ঠিক আছে? সো স্পেশালি স্পেশালি উইমেন অ্যান্ড চিলড্রেন, এবং পিপুল হু, দেখো, পিপুল অফ কালার, COLUR। এখন স্পেশালি দুইটা শব্দ আছে, একটা হচ্ছে এস দিয়ে, একটা হচ্ছে আর ই দিয়ে। তো ই দিয়ে যখন মানুষকে সম্মান বা শ্রদ্ধা করতে বোঝানো হয়, তখন সেখানে ই দেয়া হয়। ঠিক আছে? স্পেশালি আর ই দিয়ে, বানানো সেম, উচ্চারণও সেম, তো বানানো একটা ই থাকবে আর কি, আর বাকি এস থেকে শুরু হয়। তো স্পেশালি এখানে ই থাকে, বিশেষ করে উইমেন অ্যান্ড চিলড্রেনদের। তো মেজরিটি অফ দ্য মানুষ যারা এটার শিকার, এই ধরনের পরিবেশগত ইনজাস্টিসের, তারা হচ্ছে গরিব মানুষ, বাচ্চারা এবং নারীরা। সাইমালটেনিয়াসলি, তো সদৃশ্যমূলকভাবে বা একইভাবে, দ্য বেনিফিটস অফ দ্যাট ওভার কনজামশন আর এনজয়েড প্রাইমারিলি বাই দ্য প্রিভিলেজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আবার এই যে যে ওভার কনজামশন হচ্ছে, ধরো বাংলাদেশে সিলেটের হবিগঞ্জে গ্যাসের সন্ধান পাওয়া গেল, এখন সেই গ্যাস উত্তোলনের দায়িত্ব দিল বসুন্ধরা গ্রুপরে বা যমুনা এলপিজি, যমুনা গ্রুপরে। এখন তারা ইচ্ছা মতো কনজামশন করলো, কনজামশন করে সেগুলা বেচলো, বেচতেছেও তারা, দেশে তারা বেচতেছে এগুলা। এখন এতে লাভ কি? বেশিরভাগ লাভ কি সাধারণ মানুষের, নাকি বেশিরভাগ লাভ ওই ব্যবসায়ীদের? কাদের বলো তো? বেশিরভাগ লাভ কাদের? বেশিরভাগ লাভ ওই ব্যবসায়ী। ব্যবসায়ীদের। ঠিক আছে? তো ক্ষতির ভাগ দরিদ্র, শিশু, নারী, এদের। আর উপকারের ভাগ তাদের, মানে টাকা ইনকাম করলে সেটা তাদের পকেটে, বাট যখন পরিবেশগত বিপর্যয় হয়, সেটা সাধারণ জনগণের, গরিব মানুষের উপর দিয়ে যায়, শিশুদের উপর দিয়ে যায়, নারীদের উপর দিয়ে যায়। তো বলতেছে একইভাবে দ্য বেনিফিটস অফ দ্যাট ওভার কনজাম্পশন, তো এই যে অতিরিক্ত মাত্রায় উত্তোলন করা হচ্ছে, এর যে সুবিধাগুলা, বেশি বেশি টাকা, আর এনজয়েড, এই টাকাগুলো উপভোগ করতেছে প্রাইমারিলি বাই দ্য প্রিভিলেজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী যত প্রিভিলেজড,
মানে প্রিভিলেজ বুঝো, এলিট, সুবিধাপ্রাপ্ত, সুবিধাভোগী, এক কথায় বলতে পারো তাদেরকে প্রিভিলেজড বলা হয়। সো বিশ্বব্যাপী এই প্রিভিলেজড গ্রুপটা, তো এ ফ্র্যাকশন অফ দ্য আর্থস পপুলেশন, এবং এরা হচ্ছে আর্থ পপুলেশন, পৃথিবীর জনসংখ্যার এরা একটা ছোট্ট অংশ। এলিট কত পার্সেন্ট? পৃথিবীর 1% মানুষ সর্বোচ্চ ধনী। সেই 1% মানুষ 99% পৃথিবী কন্ট্রোল করে। সো এই যে ছোট্ট ফ্র্যাকশনটা, ছোট্ট ভগ্নাংশটা, পৃথিবীর 100 ভাগের 1 ভাগ মানুষ, তারা এই সুবিধাটা পায়। তারাই প্রাকৃতিক খনিজ সম্পদ দেশে পাওয়া গেছে, এটা তুমি নাগরিক, তোমারও ভাগ আছে, আমারও ভাগ আছে, যারা আছে বাংলাদেশের সবারই ভাগ আছে, কিন্তু সবাই ভাগ পায়? সবাই ভাগ পায় না, পাবেও না। এটা কারা? ওই যারা পজিশন অফ প্রিভিলেজে থাকে, সুবিধাভোগী, তারা পায়। এনভায়রনমেন্টাল জাস্টিস কমনলি রেফার্ড টু অ্যাজ ইজে, তো এনভায়রনমেন্টাল জাস্টিস যেটাকে নির্দেশ করতে ইজে শব্দটা ব্যবহার করা হয়, সাধারণত ইজে বলা হয়। তো সিক্স টু মেক দিস ফ্যাক্টস ভিজিবল, তো তারা এই ফ্যাক্টগুলোকে দৃশ্যমান করে। সিক মানে তারা খোঁজে এই ফ্যাক্টগুলোকে আরো মানুষের সামনে কিভাবে সামনে তুলে আনা যায়। অ্যান্ড টু ব্রিং পিপুল টুগেদার, এবং কিভাবে মানুষকে একত্রিত করা যায়। টু ওয়ার্ক ফর পজিটিভ চেঞ্জ, ইতিবাচক পরিবর্তন আনার জন্য। তো এনভায়রনমেন্টাল জাস্টিস এই কাজটাই করে, যে আমরা এই অবিচার, এই যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, তো এই অবিচারটাকে আমরা ভিজিবল, মানুষের সামনে দৃশ্যমান করে তুলব, এবং আন্দোলনের জন্য মানুষকে একত্রিত করব। পিপুল টুগেদার, ব্রিং, ব্রিং মানে নিয়ে আসা, তো ব্রিং পিপুল টুগেদার, মানুষকে একত্রে নিয়ে আসবো। টু ওয়ার্ক ফর পজিটিভ চেঞ্জ, ইতিবাচক পরিবর্তন আনার জন্য। তো এনভায়রনমেন্টাল জাস্টিস লিঙ্কস টু লার্জ ফাউন্ডেশনাল বডিজ অফ মডার্ন থট অ্যান্ড অ্যাক্টিভিস্ট এঙ্গেজমেন্ট। তো এনভায়রনমেন্টাল জাস্টিসের সাথে দুইটা জিনিস বৃহৎ আকারে জড়িত। একটা হচ্ছে ফাউন্ডেশনাল বডিজ অফ মডার্ন থট, এই আধুনিক চিন্তার যে ভিত্তিটা, অ্যান্ড অ্যাক্টিভিস্ট এঙ্গেজমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কর্মীদের এটার সাথে যুক্ত করা। এখন কর্মী ছাড়া কি পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে? যাবে না। তো দুইটা জিনিস পরিবেশগত জাস্টিসের সাথে, এনভায়রনমেন্টাল জাস্টিসের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে ফাউন্ডেশনাল বডিজ অফ মডার্ন থট, আধুনিক চিন্তা চেতনার মধ্যে এটার ফাউন্ডেশনটা ঢুকায় দেওয়া। আধুনিক চিন্তা চেতনার মধ্যে এই জিনিসটা ঢুকায় দেওয়া যে এনভায়রনমেন্টাল জাস্টিস থাকতে হবে। এই যে যত বর্তমান আধুনিক কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, দার্শনিক, ফিলোসফার, এদের মধ্যে জিনিসটা প্রবেশ করানো, এরা কথা বলবে এটা নিয়ে। অ্যান্ড অ্যাক্টিভিস্ট এঙ্গেজমেন্ট, আরো যত সমাজকর্মী, পরিবেশ কর্মী আছে, এদেরকে এঙ্গেজ করা। তো ইট ইয়ক্স কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট, এটা জাগ্রত করবে কনসার্ন, উদ্বেগকে মানুষের, ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য, ইনক্লুডিং অল লাইফ অন দ্য প্ল্যানেট, এবং এই প্ল্যানেটে যত ধরনের প্রাণী আছে। এই যে কত বাঘ বিলুপ্তির পথে, সিংহ বিলুপ্তির পথে, তো এদেরও তো এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে। অনেক পাখি প্রাণী বিলুপ্তির পথে, ঠিক আছে। তো টু কমিটমেন্ট টু সোশ্যাল জাস্টিস, তারপরে হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি, এটাও এনভায়রনমেন্টাল জাস্টিসের মধ্যে পড়ে। এরপরে হিউম্যান ইকুইটি ইন টার্মস অফ রেস, এরপরে মানুষে মানুষের সাম্যতা, সবাই সমান। রেস, জেন্ডার, রিলিজিয়ন, তার গায়ের রং, বর্ণ, তার জেন্ডার, তার জেন্ডার এবং তার রিলিজিয়ন এবং তার ধর্ম যেটাই হোক, তার ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, সে তার জাতীয়তাবাদ যেমনই হোক, অ্যান্ড ক্লাস, এবং তার শ্রেণী যে শ্রেণীরই হোক, সবাই সমান, এটাকে বলা হয় সোশ্যাল জাস্টিস। তো সোশ্যাল জাস্টিসটাও এনভায়রনমেন্টাল জাস্টিসের অন্তর্ভুক্ত। তো সোশ্যাল জাস্টিস কি বলে? যে ধর্ম, বর্ণ, গোত্র, জাতীয়তা, শ্রেণী ভেদে কাউকে পার্থক্য করা যাবে না, সবাই সমান। রেস মানে গায়ের রং, বর্ণ, সো একজন মানুষের বর্ণ যেমনই হোক তাকে সমান অধিকার দিতে হবে। জেন্ডার মানে তার জেন্ডার যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, সমান অধিকার। রিলিজিয়ান, ধর্ম, তার ধর্মটা সেম হইতে হবে বা একই রকম হইতে হবে এরকম না, যেমনই হোক, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, যেমনই হোক। আচ্ছা, ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, অ্যান্ড ক্লাস এবং শ্রেণী। এনভায়রনমেন্টাল জাস্টিস ব্রিজেস দ্য গ্যাপ, এনভায়রনমেন্টাল জাস্টিস ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন টু মুভমেন্টস, এনভায়রনমেন্টালিজম অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি। তো এনভায়রনমেন্টাল জাস্টিস ব্রিজ, সেতু বন্ধন তৈরি করে। ব্রিজ মানে সেতু বন্ধন, বন্ধন তৈরি করা, মেলবন্ধন তৈরি করা। সো এই যে যে গ্যাপটা, যে
উম, দুইটা আন্দোলন, একটা হচ্ছে এনভায়রনমেন্টালিজম পরিবেশগত আন্দোলন, আর একটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাডভোকেসি মানবাধিকার নিয়ে আন্দোলন। দেখো মানবাধিকার আন্দোলন পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশেও আছে মানবাধিকার কমিশন, যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা এগুলো নিয়ে কাজ করে। তো মানবাধিকার কমিশন এবং পরিবেশবাদ, এই দুইটার মধ্যে যে গ্যাপ, এই এনভায়রনমেন্টাল জাস্টিস ওই গ্যাপটার মধ্যে সেতু তৈরি করে, সেতু বন্ধন, মিল বন্ধন তৈরি করে। তো ইট নট অনলি ব্রিংস দেম টুগেদার, এটা তাদেরকে শুধুমাত্র কাছেই নিয়ে আসে না ফর পজিটিভ চেঞ্জ, ইতিবাচক পরিবর্তনের জন্য, বাট অলসো শোজ দেয়ার ইনএক্সট্রিকেবল কানেক্টেডনেস। এছাড়া এটা আরও দেখায়, এটা যে শুধু এই দুটা জিনিসকে মানে পরিবেশবাদ এবং মানবাধিকারের পক্ষপাতী অ্যাডভোকেসি হয়, এই দুটাকে শুধু যে ইতিবাচক পরিবর্তনের দিকে আসে নিয়ে, মানে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে আসে শুধু তাই না, বাট অলসো শোজ, এটা দেখায় দেয়ার ইনএক্সট্রিকেবল কানেক্টেডনেস, এটার অপরিহারযোগ্য সংযুক্তি। ইনএক্সট্রিকেবল মানে অপরিহারযোগ্য, অপরিমেয়, এদের যে সংযুক্তি, একটা আরেকটার সাথে যে কানেক্টেডনেস, সেই জিনিসটাও দেখায়। এনভায়রনমেন্টাল জাস্টিস দেয়ারফর সুতরাং রিপ্রেজেন্ট করে এ নিউ, একটা নতুন ইম্পর্ট্যান্ট বডি অফ থট, চিন্তার একটা গুরুত্বপূর্ণ অংশকে, অ্যান্ড অ্যাকশন এবং কর্মকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 21st সেঞ্চুরি। তো 21 শতকের এই শুরুতে এনভায়রনমেন্টাল জাস্টিস একটা গুরুত্বপূর্ণ চিন্তার অংশ, স্পেশালি অ্যাজ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে যখন বিশ্বের সমস্ত মানুষ ফেস দ্য রিয়েলিটিজ অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বাস্তবতার সম্মুখীন। দেখো জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা তোমরা টের পাও কিনা আমি জানি না, তোমাদের কয়েকটা উদাহরণ দিই। আগে কোনোদিন দেখছো শীতকালে বৃষ্টি হয়? কোনোদিন হয় নাই, এখন শীতকালে বৃষ্টি হয়। আবার আগে শীতকাল আসতো কখন আর এখন শীতকাল আসে কখন? আগে শীত থাকতো 4 মাস, এখন শীত থাকে 2 মাস, ডিসেম্বর আর জানুয়ারি। আবার আগে এত শীত পড়তো না, এখন যতটা শীত পড়ে। আবার আগে কখনো কখনো আরো তীব্র শীত পড়তো, সেরকম শীত এখন পড়ে না। বর্ষাকালে আগে বৃষ্টি আর এখন বৃষ্টি আলাদা, এখন হয় অনাবৃষ্টি হয় নাহলে অতিবৃষ্টি হয়, হয় অনাবৃষ্টি না হয় অতিবৃষ্টি। মান পৃথিবীতে পানির স্তর, বিশেষ করে ঢাকা শহরের পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে গেছে, নিচে। মানে আগে যদি তুমি 100 ফিট পাইপ পুঁতলে পানি পাইতে, এখন সেটা 200 ফুট পুঁততে হয়, তারপরে পানি ঠিক মতো পাওয়া যায় না, এগুলা। সো ইনক্রিজিং টক্সিসিটি, এরপরে পরিবেশের এই ধরনের পরিবর্তনের কারণে ক্রমবর্ধমানভাবে ইনক্রিজিং বাড়তেছে টক্সিসিটি, বিষাক্ততা, রিসোর্স ডিপ্লেশন, সম্পদের অবচয়, হ্যাঁ অবচয়, স্ফীতি ঘটতেছে, সম্পদের মূল্য কমতেছে, মানে প্রাকৃতিক সম্পদের ডিপ্লেশন হচ্ছে, অবচয় হচ্ছে, অবচয়। এরপর অ্যান্ড দ্য র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স অফ স্পেসিস, এবং অনেক পশু পাখি প্রাণী তাদের জাত র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স, দ্রুত গতিতে হারিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় প্রাণীর বিলুপ্তি। তো স্পেসিস মানে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর জাত, জাত তাদেরকে স্পেসিস বলে। সো সেই অনেক প্রাণী এবং তাদের স্পেসিস ডিসঅ্যাপিয়ারেন্স, বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর এখানে বাংলাদেশে কয়েকটা উদাহরণ দিতে পারতো, দেয় না এই প্যাসেজে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেই সেন্ট মার্টিন মাত্র 3 মাস খোলা রাখবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে অক্টোবরের 30, এই বাকি 9 মাস বন্ধ থাকবে। তাহলে মাত্র 3 মাস, বছরে 12 মাসের মধ্যে মাত্র 3 মাস খোলা রাখবে, বাকি 9 মাস সেন্ট মার্টিন বন্ধ রাখবে। কেন জানো? কারণ সেন্ট মার্টিনের পরিবেশ টুরিস্টরা যাইতে 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 এমন করছে যে এখন এখানে গাছপালা, পশু পাখি, প্রবাল বিভিন্ন ধরনের প্রাণী, সেগুলো এখন বিলুপ্ত, সেগুলো আর দেখা যায় না। এই কারণে গভর্নমেন্ট থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, বুঝতে পারছো? সো এখন এই যে উপদেষ্টা সরকার এসে, তারা হচ্ছে 3 মাস ওপেন রাখে, আর এটাতে মানুষ ভাবে যে মানে সেন্ট মার্টিন বেচে দিছে আমেরিকার কাছে। সেন্ট মার্টিন কারো কাছে কেউ বেচে নাই, ঠিক আছে। অ্যান্ড এবং অ্যারেবল ল্যান্ড অন হুইচ দ্য হেলথ অফ মেনি হিউম্যান কমিউনিটিজ ডিপেন্ডস। তো এরকম অনেক প্রাণী ডিসঅ্যাপিয়ারেন্স
বিলুপ্ত হয়ে গেছে, অ্যান্ড অ্যারেবল ল্যান্ড, এবং অনেক জায়গা ছিল যেটা চাষাবাদযোগ্য, সেই চাষাবাদযোগ্য জমিও হারিয়ে গেছে। হ্যাঁ, হুইচ দ্য হেলথ অফ মেনি হিউম্যান কমিউনিটিজ ডিপেন্ডস, যেটার উপরে অনেক মানব সম্প্রদায় এবং তাদের স্বাস্থ্য, খাওয়া দাওয়া নির্ভর করত। অনেক মানুষ ছিল, তাদের কৃষি জমির উপর তারা নির্ভরশীল ছিল, সেই কৃষি জমিগুলো এখন হারিয়ে গেছে। তো মানব সম্প্রদায়, হিউম্যান কমিউনিটিস, নির্ভর করতো সেই সব জমির উপরে। ফান্ডামেন্টাল টু বোথ দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যান্ড দ্য অ্যাক্টিভিস্ট। তো ফান্ডামেন্টাল টু বোথ, এই জিনিসটা মৌলিক। ফান্ডামেন্টাল মানে মৌলিক, ভাইটাল, গুরুত্বপূর্ণ। দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল জাস্টিস ইজ এ অ্যান্ড দ্য অ্যাক্টিভিস্ট ইজ এ মুভমেন্ট ইজ দ্য সার্চ ফর ফেয়ার ওয়েজ অফ শেয়ারিং এনভায়রনমেন্টাল বার্ডেন্স। তো এই যে যে পরিবেশগত ন্যায় বিচার এবং এটার কর্মীরা, ঠিক আছে, এদের যে আন্দোলনটা সেটা হচ্ছে ইজ দ্য সার্চ, খোঁজা, ফর ফেয়ার ওয়েজ, ন্যায্য পথ, পন্থাগুলো, ন্যায্য পথগুলো খুঁজে বের করা, অফ শেয়ারিং এনভায়রনমেন্টাল বার্ডেন্স, পরিবেশের এই যে যে বোঝা তৈরি হচ্ছে, এই বোঝা কিভাবে ন্যায্যভাবে সারা পৃথিবীর সমস্ত দেশের সাথে শেয়ার করা যায়। অ্যান্ড বেনিফিটস, আবার সেমভাবে উপকারগুলা, পরিবেশ থেকে যদি উপকার হয় সেটাও কিভাবে সবার সাথে শেয়ার করা যায়। অ্যান্ড কালেকটিভলি, সমষ্টিগতভাবে, ক্রিয়েটিং এ ফিউচার, একটা ভবিষ্যৎ সৃষ্টি করা, ইন হুইচ, যেখানে, দ্য ডিগনিটি, মানুষের মর্যাদা থাকবে, ডিগনিটি, মানুষের মর্যাদা থাকবে, অ্যান্ড রাইটস অফ অল পিপুল আর রেসপেক্টেড, এবং সেখানে সমস্ত মানুষের অধিকারকে রেসপেক্ট, সম্মান দেওয়া হবে। অ্যান্ড রাইটস অফ অল পিপুল, সমস্ত মানুষের অধিকারকে রেসপেক্ট করা হবে। তো পৃথিবীতে এখন কিছু পদ্ধতি দরকার, পন্থা দরকার, যেটার কারণে দেখো ক্লাইমেট চেঞ্জ যদি হয়, এখন পৃথিবীর সবচেয়ে বেশি কল কারখানা, ইন্ডাস্ট্রি চায়নাতে, আমেরিকাতে, ফ্রান্সে, জার্মানিতে। তো তা পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে তারা, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে তারা, কিন্তু এটার ফলাফল এসে পড়তেছে এশিয়া মহাদেশে, আফ্রিকা মহাদেশে। মানে দূষণ করতেছে তারা, অপরাধী তারা, বাট প্রভাবের শিকার হচ্ছে আমরা। কেন? সেই কারণ, আবার পরিবেশে যদি কিছু ভালো হয় সেটা আগে তারা পায়, পরে আমরা পাই। কেন? তো এই জন্য এই জিনিসগুলোকে দূর করে কিভাবে একটা ন্যায় পদ্ধতিতে, কালেকটিভলি, সমষ্টিগতভাবে এমন একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে যেখানে সবারই সম্মতা থাকবে, সবারই ডিগনিটি, মর্যাদা থাকবে, এবং সব মানুষের অধিকার সমান হবে এবং তারা রেসপেক্টেড, শ্রদ্ধা পাবে। ঠিক আছে? এখন এই এনভায়রনমেন্টাল জাস্টিস কেন? কারণ এই যে যে সরকার, ইনি তো আসলে এনজিও টাইপ সরকার, সো ওনারা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের তেমন কিছু আর নাই এইখানে পড়ার মতো। আচ্ছা, আমি আগামীকাল 9টায় তোমাদের ক্লাস নিতে চাচ্ছি, একটা এক্সট্রা ক্লাস। কালকে নিতে চাচ্ছি একটা এক্সট্রা ক্লাস। ঠিক আছে? তারপরে শুক্রবার আবার ক্লাস আছে, মানে আজকে, কালকে, পরশু 3 দিনই ক্লাস। ঠিক আছে? তো কালকের ক্লাসটা নিতে চাচ্ছি আমি। আর তোমাদের টেক্সট বুকে এখন আমাদের মেইন যত প্যাসেজ সব পড়া শেষ। ঠিক আছে? এখন আমরা এবার যেটা করব, কোনো প্যাসেজ বাকি আছে কিনা তোমাদের এই টেক্সট বইয়ে, টুকটাক যা বাকি আছে, কোনো প্যাসেজ যদি, যে ভাই এটা পড়াই দেন আমাদেরকে, বা ভাই এটা একটু পড়ান, তোমরা যেটা বলবা এখন ওইগুলা পড়াই দেবো। যেগুলা বাকি আছে, যা ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, সব পড়ানো হয়েছে। বাট একদম যা বাকি পড়ে গেছে, যদি তোমরা বলো যে ভাই এইটা একটু দেখাই দেন, ওইটা দেখাই দেবো, ভাই ওইটা একটু দেখাই দিন, এখন তোমরা যেগুলা বলবা ওইগুলা দেখাই দেবো। বাট মূলত টেক্সট বুক আমাদের পড়া শেষ। আর কালকের ক্লাসও রাত 9টায়। আগামী কালকের ক্লাসও আমরা করব হচ্ছে রাত 9টায়। ঠিক আছে? আবার পরশু দিনও পরীক্ষা আছে। টানা 3 দিন ক্লাস, আজকের ক্লাস, কালকের ক্লাস, পরশুর ক্লাস, তারপরের দিন শনিবার, ওই দিনে ক্লাস আছে। ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা এখানেই রাখলাম আমি, কালকের ক্লাস রাত 9টায় এক্সট্রা ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেকর্ডেড ক্লাস আমি আপলোড করে দিচ্ছি।